এই গল্পটি শুরু হয় দ্রুত গতিতে চলা একটি ট্রেন দিয়ে, যা মাঝরাতে হঠাৎ রাস্তায় থেমে যায়। বাহিরে তখন ঘন কুয়াশা। মুভির শুরুতে জো নামের একজন জানতে পারে যে সুপারভাইজার পদের জন্য তার প্রমোশনের আবেদন প্রত্যাখ্যান হয়েছে। ঠিক তখনই তার বন্ধু ডেভিড সেখানে আসে। আসলে ডেভিড নিজেই সুপারভাইজার এবং এই কারণে জো এর আবেদন বাতিল হয়েছে। এরপর ডেভিড জোকে বলে যে আজকে রাতের শেষ ট্রেনের ডিউটি তাকেই করতে হবে। জো এর আর কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। এই সময় আমরা এলান নামের একটি মেয়েকেও দেখতে পাই। জো যখন ফোরের কোচে যায়, সেখানে তার সাথে নিনা নামের একটি মেয়ের সাথে দেখা হয়। তার আচরণ খুবই বিরক্তকর, সবসময় রাগী এবং অহংকারী মনোভাব সম্পূর্ণ। সেখানেই আমরা বয়স্ক দম্পতি জিড এবং জেনিকেও দেখতে পাই। তাদের সাথে আরেকজন লোক ছিল যার নাম এড্রিয়ান। জো যখন ফোরের কোচে যায় তখন জানতে পারে যে এলানও আজকের এই ট্রেনে ডিউটি পেয়েছে। আসলে জো তাকে পছন্দ করে, কিন্তু এলান তা জানে না। এলান জোকে বলে যে প্রমোশনের কথা জেনে গেছি, তবে বেশি চিন্তা করো না। এভাবে সে তাকে কিছুটা সান্ত্বনা দেয়। এরই মধ্যে ফল নামের একজন লোক ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে। জো তার কাজ শেষ করে জানালার পাশে বসে পড়ে। বাইরে বৃষ্টি পড়ছিল এবং তা দেখতে দেখতে জো এর চোখে ঘুম এসে যায়। ঘন জঙ্গলের মাঝখানে ট্রেনটি হঠাৎ থেমে যায়। তখনই ড্রাইভার স্পিকারে ঘোষণা করে চাকায় কিছু আটকে গেছে, তাই ট্রেন থামানো হয়েছে। আমি গিয়ে দেখছি, আপনারা কেউ চিন্তা করবেন না। কিছুক্ষণ পর জো সামনে এসে দেখে যে ফার্স্ট ক্লাসে কিছু জিনিস নিচে পড়ে আছে। এড্রিয়ান এবং এলান সেগুলোকে তুলতে সাহায্য করছে। এটা দেখে জোর খারাপ লাগে, কেননা জো এলেনকে পছন্দ করত। পরে জো ও তাদের সাথে যোগ দেয় এবং তিনজন মিলে পড়ে যাওয়া জিনিসগুলো আবার যথাস্থানে রেখে দেয়। এদিকে ট্রেনের ড্রাইভার বাইরে বেরিয়ে দেখতে যান কেন ট্রেনটি হঠাৎ থামলো। ড্রাইভার নিচে নেমে সব চাকা মনোযোগ দিয়ে পরীক্ষা করেন। অন্যদিকে ভয়ে গাবড়ে যাওয়া যাত্রীদের জো শান্ত করার চেষ্টা করে। সবাই ভাবছিল এত ঘন জঙ্গলের মধ্যে ট্রেন কেন থামলো, কেউ কিছু বুঝতে পারছিল না। ড্রাইভার যখন আটকে থাকা হরিণটি সরানোর চেষ্টা করেন, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান। তার মনে হয় যেন কেউ তাকে পিছনে দেখছে। পরিশেষে একটি চিৎকার। জো এবং এলান ড্রাইভারের কেবিনের কাছে যান এবং দরজা খুলে দেখেন ভেতরে কেউ নেই। দুজনে খুবই হতভম্ব হয়ে যান। সবাই ভাবতে শুরু করেন যে ড্রাইভার না থাকলে এখন কি করা যায়, এবং ট্রেনে থাকা যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে। তখনই এড্রিয়ান বলে আমার কাছে দুটো রাস্তা আছে, হয় এখানেই বসে কারো আসার অপেক্ষা করি, অথবা ট্রেন থেকে নেমে হেঁটে রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো এই জায়গায় মোটেও সিগন্যাল নেই। সবাই বলে যে এখানে কারো সাথে যোগাযোগ করা হচ্ছে না। আমার মনে হয় আমাদের হেঁটে রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়া উচিত। মাত্র 3 থেকে 5 কিলোমিটার দূরে, আমরা পৌঁছে যাব। কিন্তু জো স্পষ্ট মানা করে দেয়। সে বলে কোনো অবস্থাতেই ট্রেনের বাইরে যাওয়া উচিত না, কিছু হলে আমার চাকরি চলে যাবে। সবাই ভেতরেই থাকুন, প্লিজ কেউ বাইরে যাবেন না। তবুও সবাই বলে এমন ভয়ঙ্কর জঙ্গলে বেশি দেরি করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, নয়তো নিরাপদে থাকবো না। অবশেষে জো রাজি হয় এবং দরজা খুলে সবাইকে বাইরে নিয়ে যায়। তখনই দেখানো হয় কেউ এই সবার উপর নজর রাখছে। সবাই জঙ্গলের পথ ধরে রেলওয়ে স্টেশনের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা নানান অদ্ভুত ধরনের শব্দ শুনতে পান। মনে হয় যেন কেউ গাছের আড়ালে লুকিয়ে তাদের দেখছে। জো এবং এলান এগিয়ে যান এবং দেখেন যে তাদের ট্রেনের ড্রাইভার শরীরের মাঝখান থেকে ফালা করা অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে সবার হুঁশ উড়ে যায়। সবাই ভয়ে কাঁপতে কাঁপতে ট্রেনের ভিতরে ফিরে আসে। ঠিক তখনই জঙ্গলের মধ্যে একটি নেকড়ের মতো ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। সবাই কোনো মতে দৌড়ে ট্রেনের ভেতর পৌঁছায়। কিন্তু যখন সেই বয়স্ক দম্পতি জিট এবং জেনি ধীরে ধীরে উঠছিলেন, তখনই সেই প্রাণীটি হঠাৎ জেনির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার পায়ে কামড় দেয়। কোনো মতে সবাই তাকে ট্রেনের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। মেথিও জানালা দিয়ে বাইরে উকি মেরে দেখার চেষ্টা করে যে প্রাণীটি আসলে দেখতে কেমন। অন্যদিকে এলান আতঙ্কিত হয়ে জেনির পা থেকে রক্ত থামানোর চেষ্টা করে। সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য চুপচাপ বসে থাকে। তখন জো ড্রাইভারের কেবিনে গিয়ে রেলওয়ে স্টেশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া মেলে না। তখন এই বিলি সেখানে আসে এবং বলে যে হতে পারে ট্রেনের ফুয়েল পাইপ কেটে গেছে। ঠিক তখনই সেই প্রাণীটি আবার এসে সজোরে ট্রেনে ধাক্কা মারে। তার ভয়ঙ্কর থাবা ট্রেনের দেয়ালকে গভীরভাবে আছড়ে দেয়। সবার হৃৎপিণ্ড ভয়ে দ্রুত ফরফর করতে শুরু করে। কিছুক্ষণ পর সবাই বুঝতে পারে যে সেই প্রাণীটি সেখান থেকে চলে গেছে। পরিবেশ কিছুটা শান্ত হয়। ইঞ্জিন সম্পর্কে বিলির ভালো ধারণা ছিল, তাই সবাই তার কথা শুনতে শুরু করলো। এরপর সবাই মিলে ভাবতে শুরু করলো যে এখন কি করা উচিত। সবাই এক কোণে বসে আলোচনা করতে লাগলো আসলে এটা কোন ধরনের প্রাণী বা কেনই বা এটি তাদের উপর আক্রমণ করছে। কেউ কেউ বলল যে সম্ভবত এটি ভালুক হবে, আবার কেউ কেউ এটিকে নেকড়ে বলে উল্লেখ করলো। ঠিক তখনই জেনি ফিসফিস করে বলল ওটা কোনো প্রাণী ছিল না। ঠিক তখনই টয়লেটের দরজা খুলতে শুরু করলো। সবাই ভাবলো টয়লেটের ভেতর থেকে কে আসতে পারে, কিন্তু দরজা খোলার সাথে সাথে দেখা গেল যে তিনি হলেন ফল, যিনি আগে ওয়াশরুমে গিয়েছিলেন। জোরা তাকে সব ঘটনা বলল, ট্রেন থেমে যাওয়া, ড্রাইভারের নিখোঁজ হওয়া এবং সে প্রাণীর আক্রমণ। কিন্তু ফল এসব বিশ্বাস করলেন না। তিনি বললেন
আমার স্টেশন তো পেছনেই চলে গেছে, আর এখানে জঙ্গল ছাড়া আশেপাশে কোনো কিছুই নেই। এদিকে যখন জেনির পায়ের ক্ষত দেখা হলো তখন সবাই অবাক হয়ে গেল। সেই জায়গাটা খুব দ্রুত ইনফেকশনে পচে যেতে শুরু করছিল। এই সময় ভয় পাওয়া কেট নিনার কাছে গিয়ে কথা বলতে শুরু করে। কেট আস্তে আস্তে নিনাকে বলে, আমারও একটা মেয়ে আছে, তোমাকে দেখলে আমার ওর কথা মনে পড়ে। দুজন কিছুক্ষণ হেসে কথা বলে, কিন্তু তখনই সবার মনোযোগ দরজার দিকে যায়। বাইরে সে প্রাণীটি জোরে ধাক্কা মেরে দরজা ভাঙার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে নিনার ফোনে কিছুক্ষণের জন্য সিগন্যাল আসে এবং তার মায়ের কল আসে। সবাই তাকে বলে, কোথায় আছি বলো। কিন্তু নিনা এত ঘাবড়ে গিয়েছিল যে সে ঠিকমতো কিছুই বলতে পারলো না, শুধু চিৎকার করতে লাগলো। হঠাৎ সে প্রাণীটি জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং নিনাকে ধরে বাইরে টেনে নিয়ে যায়। কেট তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে প্রাণীটি নিনাকেও মেরে ফেলে। জো ভাবে যে এখনো পর্যন্ত যে কয়জন মারা গেছে তাদের সবার একই পরিণতি অপেক্ষা করছে। তাই সবাই ভয় পেয়ে অন্য বগিতে গিয়ে দরজা লক করে দেয়। এখন বাইরে বের হওয়া অসম্ভব, আর সাহায্যের জন্য কেউ আসবে কিনা তাও জানা নেই। জিৎ তখন সবাইকে বুঝাতে শুরু করে যে যদি কিছু না করি তবে আমরা এক এক করে মারা যাব। তাই এর চেয়ে ভালো হলো সেই জিনিসটি আমাদের মারতে আসার আগেই আমরা তাকে মেরে ফেলি। এই কথা সবার কাছে সঠিক মনে হয় এবং সবাই নিজেদের অস্ত্র প্রস্তুত করতে শুরু করে। এখন এই লোকগুলা সেই বগির জানালা, কাঠ এবং ধাতব জিনিস ফিট করতে শুরু করলো, কারণ এখন তাদের একটাই উদ্দেশ্য, যে কোনো মূল্যে সেই প্রাণীটিকে ভেতরে আসতে বাধা দেওয়া। এখন সবাই ট্রেনের ভেতরেই আটকা পড়েছে, বাইরে বের হওয়ার কোনো পথ নেই। তারা এটাও জানে না যে কেউ তাদের বাঁচাতে আসবে কিনা। এরই মধ্যে জেনি কেটকে জিজ্ঞাসা করে যে মেয়েটি মারা গেছে তার নাম কি ছিল, কিন্তু কেটও তার নাম জানতো না। এরপর জেনি জিজ্ঞাসা করে, তোমার কি বাচ্চা আছে? কেট উত্তর দেয়, হ্যাঁ আমার একটি মেয়ে আছে। এই কথা শুনে জেনি মন খারাপ করে কাঁদতে শুরু করে। ঠিক তখনই এড্রিয়ান জো এর কাছে আসে এবং বলে, হয়তো সে প্রাণীটি এখন এখান থেকে চলে গেছে, কিন্তু সে অবশ্যই ফিরে আসবে এবং তখন আমাদের সবাইকে মেরে ফেলবে। এড্রিয়ান বলে, যদি আমাদের বাঁচতে হয় তবে এখনই কিছু করতে হবে। তোমার কাছে যে চাবি আছে তা দিয়ে ট্রেনের দরজা খুলে দাও। যদি সে প্রাণীটি ফিরে আসে তবে এখানে যারা আছে সবাই মারা যাবে। আমাদের দৌড়ে কোনো নিরাপদ জায়গায় খুঁজে বের করতে হবে। কিন্তু জো সবার সুরক্ষার কথা ভেবে এই কথায় রাজি হন না। আর ঠিক তখনই জেনি হঠাৎ রক্তবমি করতে শুরু করে। শুধু তাই নয়, তার দাঁতও ভেঙে বাইরে পড়ে যেতে থাকে এবং ধীরে ধীরে নতুন ধারালো দাঁত গজাতে শুরু করে। সবাই ভয় পেয়ে যায় এবং ভাবতে শুরু করে যে তার সাথে কি হচ্ছে। তখন জো খেয়াল করে যে ফল দরজা খুলে টয়লেটের দিকে গেছে। এটা দেখে এড্রিয়ান দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু জো বলে, আমি ওকে নিয়ে আসছি। সে দৌড়ে টয়লেটের কাছে পৌঁছায় এবং জোরে বলে, ফল তাড়াতাড়ি বাইরে এসো। কিন্তু ততক্ষণে দরজা পুরোপুরি জ্যাম হয়ে গেছে এবং ঠিক সেই মুহূর্তে সেই প্রাণীটি ট্রেনের ছাদে এসে পড়ে। পরের মুহূর্তেই এটি সরাসরি টয়লেটের ভেতর ঢুকে যায় এবং ফলের উপর আক্রমণ করে। প্রাণীটি খুব নির্মমভাবে ফলকে মেরে ফেলে। এই দেখে জো দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এড্রিয়ান আগে সেটি লক করে দিয়েছিল। এবার বাকি সবাই বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ভেতরের লোকেরা তাকে টেনে বগির ভেতরে নিয়ে আসে এবং দরজাটি আবার লক করে দেয়। সবার মনে হয় যে এবার সে প্রাণীটি দরজা খুলতে পারবে না এবং তারা সবাই নিরাপদ। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে প্রাণীটি দরজাটিকে জোরে জোরে টানতে শুরু করে এবং দেখতে দেখতে দরজাটি খুলে যায়। সে প্রাণীটি সরাসরি জো এর দিকে এগিয়ে আসে এবং তাকে মারতে যাবে। ঠিক তখনই অ্যালান পেছন থেকে কোনো ধারালো জিনিস দিয়ে তাকে আঘাত করে। এরপরে বাকি সবাইও আলাদা আলাদা সরঞ্জাম দিয়ে তার উপর আক্রমণ করতে শুরু করে। সে প্রাণীটি উঠেও দাঁড়াতে পারে না এবং সবাই মিলে তাকে খুব মারধর করে। রাগে সে প্রাণীটি অ্যালানকে ধরে উপরে তুলে নেয়, কিন্তু ঠিক তখনই মেথিও পাশে রাখা একটি লোহার রড দিয়ে তার উপর সজোরে আঘাত করে এবং তাকে মেরে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে প্রাণীটিকে দেখতে মানুষের মতো লাগছিল। তার শরীরে ছিল চাঁদের আলোর মতো, কিন্তু তার দাঁত, পা এবং হাত ছিল নেকড়ের মতো, অর্থাৎ এই প্রাণীটি আসলে একটি নেকড়ে মানব। ঠিক তখনই মেথিও বলে, এটি একটি ওয়্যারউলফ, অর্থাৎ আধা মানুষ আধা নেকড়ে। হয়তো কোনো সংক্রমণ বা রোগের কারণে মানুষ এমন হয়ে যায়। এই সময় সবার দৃষ্টি সে প্রাণীটির হাতে পড়া একটি আংটির দিকে যায়। আংটিটি দেখে সবার বিশ্বাস হয় যে সে আগে একজন মানুষই ছিল, কিন্তু একই সাথে তাদের মনে এটাও সন্দেহ জাগে, কাউকে কামড়ালে কি একজন মানুষ ওয়্যারউলফ হয়ে যেতে পারে। এরপর যখন তারা মৃত দেহটির উপর কাপড় চাপা দিচ্ছিল তখনই জিৎ সবাইকে বলতে শুরু করে যে 1963 সালেও ঠিক এই জায়গায় একটি ট্রেন থেমেছিল, আর পরের দিন যখন পুলিশ সেখানে পৌঁছেছিল তখন পুলিশ এমন কিছু মানুষের মৃতদেহ পেয়েছিল তারা আধা আধা খেয়ে ফেলা হয়েছিল। সেই রাতে অনেক লোক নিখোঁজও হয়ে গিয়েছিল এবং আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে তাদের সাথে কি হয়েছিল। সেই সময়ে এই খবর পুরো এলাকায় বড় আলোড়ন সৃষ্টি করেছিল। জিৎ এখন বলে, আমি এখন বুঝতে পারছি সেই ট্রেনে থাকা লোকজনের সাথে আসলে কি ঘটেছিল। ঠিক তখনই সে ওয়্যারউলফটি আবার উঠে সজোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু এবার জো এগিয়ে গিয়ে
দিয়ে তাকে পুরোপুরি মেরে ফেলে। এর কিছুক্ষণ পর সবাই দেখে যে জেনি খুব অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। সবাই এখন বুঝতে পারে যে ওয়্যারউলফটি জেনের পায়ে কামড়েছিল এবং সেই কারণেই সেও ধীরে ধীরে ওয়্যারউলফে রূপান্তরিত হচ্ছে। এড্রিয়ান বলে, যদি আমাদের বাঁচতে হয় তবে তাকে মেরে ফেলতেই হবে, কিন্তু বাকি সবাই এই কথা স্পষ্ট অস্বীকার করে। তবুও এড্রিয়ান সবার কথা না শুনে জেনিকে মারার চেষ্টা করে। ঠিক তখনই জো এগিয়ে এসে তাকে সজোরে ঘুষি মেরে থামিয়ে দেয়। এরপর জো বলে, এড্রিয়ান এবং জেনি দুজনকে বেঁধে ফেলো। সবাই তার কথা মেনে নেয়। এড্রিয়ান এবং জেনিকে বেঁধে ফেলার পর বিলি ভাঙা ট্রেনের ইঞ্জিনের ফুয়েল পাইপ ঠিক করার জন্য এগিয়ে যায়। মেথিও তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সবার মনে বিলিকে নিয়ে সামান্য সন্দেহ ছিল। সবাই ভাবছিল এই ছোট ছেলেটি কি সত্যি ট্রেন মেরামত করতে পারবে। তখনই বিলি বলে, আমি ট্রেনেরই ইঞ্জিনিয়ারিং শিখছি, আমাকে বিশ্বাস করুন। এরপর জো, অ্যালান, বিলি এবং মেথিও এই 4 জন মিলে ড্রাইভারের রুমে পৌঁছায়। বিলি তাদের বোঝাতে শুরু করে যে যতক্ষণ আমি ফুয়েল পাইপ ঠিক করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি সিগন্যাল দেওয়ার সাথে সাথে ইঞ্জিন স্টার্ট করে দেবো, আর যদি সবকিছু ঠিকঠাক হয় তবে এখান থেকে বের হওয়ার পর আমি তোমাদের সবাইকে একটি বড় পার্টি দেবো। এরপরে জো স্পিকার থেকে ট্রেনের ভেতরে বসে থাকা সবাইকে জানায় যে তারা এখন ইঞ্জিন স্টার্ট করতে চলেছে এবং সবাইকে প্রস্তুত থাকতে হবে। তারপর বিলি এবং মিথিও বাইরে বেরিয়ে ফুয়েল পাইপ খুঁজতে শুরু করে। বিলি ঝুঁকে ট্রেনের নিচে লাগানো পাইপ চেক করতে থাকে যাতে কোথাও কোনো লিক না থাকে। এদিকে ভেতরে আমরা জানতে পারি যে এড্রিয়ান এবং কেট একে অপরকে আগে থেকেই চিনতেন। আসলে এড্রিয়ান ততটা ভালো মানুষ নয় যতটা সবাই তাকে মনে করত। এই লোকটির কাজে হলো মেয়েদের মিথ্যা বলে প্রতারণা করা। নিজের স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও সে আলাদা আলাদা মেয়েদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দেয়। ঠিক সেভাবেই সে কেটকেও ধোঁকা দিয়েছিল। এদিকে জেনির শারীরিক অবস্থা ক্রমাগতভাবে খারাপ হতে চাচ্ছিল। ট্রেনের বাইরে বিলি কিছু মেরামত করছিল। ঠিক তখনই মিথিও এর মনে হতে থাকে যে তাদের আশেপাশে কেউ একজন আছে। ঠিক সেই মুহূর্তে অ্যালান জোকে জিজ্ঞাসা করে, তুমি কেন এত বোরিং সুপারভাইজারের প্রমোশন পেতে চেয়েছিলে? জো আস্তে আস্তে বলে, এখান থেকে বের হওয়ার পর আমি চিরকালের জন্য ট্রেন থেকেই দূরে থাকবো। এদিকে বিলি তখনও ফুয়েল পাইপ খুঁজছিল। অবশেষে সে কাটা যাওয়া পাইপটি খুঁজে পায়। সে ট্যাপ লাগিয়ে লিক বন্ধ করতে শুরু করে। ঠিক তখনই দূর থেকে মিথিও কারো চিৎকার শুনতে পায়। সে ওয়্যারউলফটি আবার জেগে উঠেছে এবং একটি মেয়ের কণ্ঠে চিৎকার করছে। মেথিও ঘাবড়ে যায় এবং দৌড়াতে শুরু করে। বিলি পেছন থেকে চিৎকার করে, কোথাও যেও না, দাঁড়িয়ে যাও। কিন্তু মেথিও তার কথা না শুনে সে শব্দের পিছু নিয়ে ঘন জঙ্গলের গভীরে চলে যায়। সে তখনও সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল যা বারবার তাকে ডাকছিল। মেথিও থেমে গিয়ে বলে, আমি তোমাকে বাঁচাতে পারিনি। বিলি সে ফুয়েল পাইপটি ঠিক করে। হঠাৎ ট্রেনে বিদ্যুৎ ফিরে আসে, কিন্তু সবই ইঞ্জিন স্টার্ট করার আগে থেমে যায়। তারা চায় বিলি যেন ভেতরে ফিরে আসে। বাহিরে তাকিয়ে তারা দেখে যে বিলি যেখানে কাজ করছিল সেখানে এখন বেশ কয়েকটি ওয়্যারউলফ এসে দাঁড়িয়েছে। সবাই নিচে ঝুঁকে দেখে যে কিন্তু বিলিকে কোথাও পাওয়া যায় না। আসলে সে চুপিসরে ট্রেনের নিচে ঝুলে নিজেকে লুকিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে ড্রাইভারের রুমে বসা জো এবং অ্যালান জানালা দিয়ে সে ওয়্যারউলফটিকে দেখে এবং ভীষণভাবে ঘাবড়ে যায়। ভয়ে জো সাথে সাথে ইঞ্জিন স্টার্ট করে দেয়। ট্রেন দ্রুত চলতে শুরু করে এবং বিলি নিচে ঝুলে শক্ত করে ট্রেনটিকে ধরে থাকে। এরই মধ্যে জেনি পুরোপুরি ওয়্যারউলফেও রূপান্তরিত হয়ে যায় এবং এই সময়ে এড্রিয়ানও তার হাতের দড়ি খুলে নেয়। ঠিক তখনই কিছু ওয়্যারউলফ ট্রেনের ভেতরে ঢুকে পড়ে এবং কেটকে আক্রমণ করে। এড্রিয়ান নিজের ফান বাঁচাতে কেটকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় এবং নিজে ভেতরে থেকে যায়। ট্রেন এগিয়ে যায় এবং কেট একা সেই অন্ধকার ভয়ঙ্কর জায়গায় পড়ে থাকে। কেট ভয়ে কাঁদছিল। তখনই তার পেছন থেকে আরো একটি ওয়্যারউলফ এসে হাজির হয়। এদিকে ভেতরে এড্রিয়ান জেনিকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জিত এগিয়ে এসে তাকে সজোরে আঘাত করে। এই ঝগড়ার মধ্যে জিত তার নিজের স্ত্রী জেনির হাতে মারা যায়। সে এখন আর পুরোপুরি মানুষ নেই। বাহিরে বিলি তখনও ট্রেনের নিচে ঝুলে আছে। ঠিক সেই জায়গায় ফুয়েল পাইপটি আবার ফেটে যায় এবং ট্রেন হঠাৎ থেমে যায়। এতে জো এবং অ্যালান ভীষণ ভয় পেয়ে যায়। এরই মধ্যে জেনি ধীরে ধীরে এড্রিয়ানের এগুতে শুরু করে, কিন্তু তখনই কেউ পেছন থেকে তাকে আঘাত করে। সবাই ফিরে দেখে যে তা হলো জো এবং অ্যালান। জো এখন এড্রিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ জানতে পেরেছিল যে কেটকে বাইরে ফেলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এই এড্রিয়ানে। ঠিক সেই মুহূর্তে একসঙ্গে বেশ কয়েকটি ওয়্যারউলফ ট্রেনের ভেতর ঢুকে আসে। সবাই ঘাবড়ে যায় এবং দ্রুত দুই পাশে বগির দরজা বন্ধ করে দেয় যাতে তারা ভেতরে আসতে না পারে। এখন সবাই বাইরে বের হওয়ার জন্য পিছনের এক্সিট ডোর খোলার চেষ্টা করতে থাকে। এড্রিয়ান হঠাৎ উল্টো জো এবং অ্যালান দুজনের উপরে আক্রমণ করে। তার উদ্দেশ্য ছিল শুধু এটি, যখন ওয়্যারউলফগুলো ভেতরে আসবে তখন সে এই দুজনকে তাদের হাতে তুলে দিয়ে নিজে পালাতে পারবে। কিন্তু জো এবং অ্যালান মিলে তাকে সজোরে মারধর করে এবং এড্রিয়ান নিচে পড়ে যায়। তখন সবাই দেখে যে ট্রেনের দরজাতে চাবি আটকা আছে। এড্রিয়ান তাড়াতাড়ি উঠে দরজা বন্ধ করে দেয় এবং চাবিটি নিয়ে পালিয়ে যায়। এখন দুদিক থেকে ওয়্যারউলফরা ট্রেনের ভেতরে ঢুকতে শুরু করে। তারা প্রায় আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ বিলি সেখানে এসে হাজির হয়। সে তখনও জীবিত। বিলি জ্বলন্ত ফুয়েল টাচ তুলে ওয়্যারউলফদের দিকে ছুড়ে মারে, যার ফলে ভেতরে আগুন লেগে যায়। এরপর সে জোকে একটি টুল দিয়ে
বলে তাড়াতাড়ি দরজা খুলো। জো যে দরজা খুলে হাতল ঘোরায়, দরজা খুলে যায়। দরজা খোলার সাথে সাথে জো, অ্যালান এবং বিলি তিনজন বাইরে লাফ দেয়, কিন্তু যে তারা দৌড়াতে শুরু করে। ওয়ারউলফ গুলো বিলিকে ধরে ফেলে এবং তাকে ট্রেনে নিজেদের সাথে নিয়ে যায়। জো এবং অ্যালান কিছুই করতে পারে না। এখন তাদের কাছে আর কোনো রাস্তা নেই। দুজন দ্রুত জঙ্গলের রাস্তা ধরে পরের স্টেশনের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু পেছন থেকে ওয়ারউলফরা তাদের পিছু করতে থাকে। কিছু দূর আসার পর জো বুঝতে পারে যে এখন এদের কাছ থেকে বাঁচা অসম্ভব। সে থেমে গিয়ে অ্যালানকে বলে, আমি তোমাকে সব সময় ভালোবাসতাম, এখন তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি এদের মনোযোগ অন্যদিকে ঘোরাচ্ছি। অ্যালানের চোখে জল এসে যায়। সে বলে, না জো, আমি তোমাকে একা ফেলে যেতে পারবো না। অ্যালান মনে মনে রাজি না হলেও জো এর জোড়াজুড়িতে অবশেষে সে সেখান থেকে দৌড়াতে শুরু করে। ঠিক সে মুহূর্তে তিনটি ওয়ারউলফ এসে জোকে চারদিক থেকে ঘিরে ফেলে। জো তার সমস্ত শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তিনজন মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। অবশেষে তারা তাকে কামড় দেয় এবং জো এর মর্মান্তিক চিৎকারে জঙ্গল প্রতিধ্বনিত হতে থাকে। এর পরে দৃশ্য পরিবর্তিত হয়। আমাদের দেখানো হয় যে অ্যালান কোনো মতে দৌড়ে ইস্টার্ন রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে। এখন শুধু সে একজনই জীবিত আছে। কিন্তু অন্যদিকে এড্রিয়ান, যে তখনও জঙ্গলে হাঁটছিল, এমন এক জায়গায় পৌঁছায় যেখানে ডজন খানে ওয়ারউলফ জড়ো হচ্ছে। অবশেষে সব ওয়ারউলফ মিলে এড্রিয়ানকে ঘিরে ফেলে। ঠিক সেই মুহূর্তে জো, যে নিজে এখনো ওয়ারউলফে রূপান্তরিত হয়েছে, তার সামনে এসে দাঁড়ায়। এখানেই এড্রিয়ানের গল্পের সমাপ্তি ঘটে এবং এর সাথে সাথে সিনেমাটিরও পরিসমাপ্তি হয়। আশা করি এই মুভিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে।